ওই ঝোপের না আবার অনেক সুন্দর একটা ইতিহাস আছে। সময় করে থেকে শুনে নিও কারো থেকে। কথাটা বলেই রুবেল প্রভার হাতটা ছেড়ে দিল। সাথে সাথে প্রভা দু কদম পিছিয়ে গেল। রুবেলও প্রভার দিকে দু কদম এগিয়ে এসে বলল, একদিন সময় দিলাম, তাড়াতাড়ি নিজের মনকে রাজি করা, না হলে পরবর্তী দেখাটা আমাদের ওই ঝোপের আড়ালই হবে। কথাটা বলে আবারও একটা বিশ্রী হাসি দিয়ে রুবেল সেখান থেকে চলে গেল। রুবেলরা চলে যেতেই প্রভা ধপ করে চেয়ারে বসে পড়ল। তারা এখন খুব কান্না পাচ্ছে। কোনোদিন কোনো ছেলে তাকে এত বাজেভাবে স্পর্শ করতে পারেনি। আর আজ ওই শয়তানগুলো প্রভাকে কত বাজে কথা বলে গেল। প্রভা টেবিলের উপর মাথা টেকিয়ে কাঁদতে কাঁদতে বলল, আপনি ভাই, ওই কোথায় মেয়েটা বড় তো ভাই? অনেক মনে হচ্ছে মানবে না, খুব তেরা ভাই। তোর কি মনে হয় তোর মতো ছ্যাবলার সাথে এত সহজে প্রেম করতে রাজি হবে? তোকে জোর করে ওকে রাজি করাতে হবে। এমনি এমনি তো আর তোর পিছনে পিছনে এত টাকা খরচ করছি না। ভাই, একটা কথা বলবো? বল। রুবেল জিভ দিয়ে একবার ঠোঁট ভিজিয়ে নিল। তারপর মিনমিনে স্বরে বলল, আসল ভাই, মেয়েটা তো দেখতে খারাপ না, ঝাক্কাস আছে। তো বলছিলাম যে মালদ্বীপে গিয়ে আমার সাথে ওকে পাঠানো যায় না? কথাটা শোনার পরেও উৎসবের মাঝে তেমন কোনো হেলদোল দেখা গেল না। শুধু কিছুক্ষণ পর উৎসবের জোরে জোরে হাসির শব্দ পাওয়া গেল। হঠাৎ উৎসবের হাসি দেখে রুবেল কিছুটা ভ্যাবাচেকা খেয়ে গেল। কিন্তু তার এখন ভয়ও হচ্ছে। উৎসবের এই হাসিটা খুব ভয়ঙ্কর। না জানি তার সাথে এখন কি করে দেবে। এদিকে উৎসব হাসতে হাসতে বেঞ্চের উপর থেকে উঠে দাঁড়িয়েছে। তা দেখে রুবেলের গলা যেন আরো শুকিয়ে গেল। এই মাসুম, শুনছিস ও কি বলল? উৎসবের কথা শুনে মাসুম নামের ছেলেটি মাথা নাড়িয়ে বলল। হ্যাঁ ভাই, শুনছি। হঠাৎ করেই আবার উৎসবের হাসিটা থেমে গেল। সে হাতের ইশারায় রুবেলকে তার দিকে আসতে বলল। রুবেল কাঁপা কাঁপা পায়ে উৎসবের দিকে এগিয়ে যেতেই উৎসব রুবেলের কাঁধের উপর ওর এক হাত রেখে রুবেলের উদ্দেশ্যে বলল। তোর বাড়িতে আয়না আছে? রুবেল কাঁপা কাঁপা গলায় জবাব দিল। কি 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 ভুল হয়েছে ভাই, আমার ভাই? আজকে বাড়িতে গিয়ে ভালোভাবে নিজের মুখটা দেখে নেবে। তুই ভাবলে কিভাবে বলতো যে তোর মতো একটা ছাগলের সাথে আমি বারবিটলকে পাঠাবো? তোর সীমানা তত দূর পর্যন্তই যতদূর আমি তোকে এগোতে দেব। রুবেল মায়া ভরা কণ্ঠে বলল। আমি কি দেখতে এতই খারাপ ভাই? উৎসব রুবেলের দিকে তাকিয়ে ওকে আগা গোড়া ভালোভাবে দেখে বলল। না, দেখতে অতটাও তুই খারাপ না, কিন্তু বারবিটলের সাথে তোকে মানায় না। প্রথমের কথাটা শুনে রুবেল খুশি হলেও পরের কথাটা শুনে মনটা আবার খারাপ হয়ে গেল। কিন্তু তুই চাইলে তোর সাথে মালদ্বীপে আমার প্রিয় একজনকে পাঠাতে পারি। ও কিন্তু দেখতে মাশাল্লাহ। বল, যাবি না ওর সাথে? রুবেলের নেট দিয়ে যাওয়া মুখটা নিমিষেই চকচক করে উঠল। একেই তো তাকে আর একা যেতে হবে না, তার উপর আবার যখন উৎসবের প্রিয়, তার মানে দেখতে সত্যিই মাসাল্লাহ হবে। রুবেল লজ্জামাখা মুখে উৎসবের দিকে তাকিয়ে বলল। আপনি যখন বলছেন তাহলে আর মানা করি কেমনে বলেন ভাই, আমি রাজি। বেশ, তাহলে তোদের ট্যুর কনফার্ম। শোন, ট্যুর থেকে ফিরে আসার পর যেন আমি খুশির সংবাদ পাই। কি বলেন ভাই, বিয়ের আগে এসব করব? তাহলে তোদের একেবারে বিয়ে করিয়ে তারপর হানিমুনে পাঠাই। এই কথাটা শুনে রুবেলের খুশি আর দেখে কে। এ তো একেবারে মেঘ না চাইতেই বৃষ্টি। রুবেল উচ্ছ্বসিত কণ্ঠে বলল। ধন্যবাদ ভাই, অনেক দিন থেকেই বিয়ে করার ইচ্ছা, কিন্তু বাড়ি থেকে মানছিল না। আপনার জন্য এবার হবে। আরে ধন্যবাদ কিসের? তুই আমার জন্য এত বড় একটা কাজ করছিস, তার কাছে তো এটা কিছুই না। উৎসব মাসুমের দিকে তাকিয়ে বলল। মাসুম, ওর আর ভুলুর বিয়ের ব্যবস্থা কর, তারপর ওদেরকে হানিমুনে পাঠা। তাড়াতাড়ি ভুলুর ছেলে ভোলাকে পৃথিবীতে আনতে হবে। কথাটা বলেই উৎসব সেখান থেকে চলে গেল। উৎসব চলে যেতেই মাসুম শব্দ করে এসে ফেলল। মাসুমের হাসিটা রুবেলের কাছে ঠিক সুবিধা ঠিকল না। রুবেল মাসুমের উদ্দেশ্যে বলল। ভাই হাসছো কেন? আর ওই মেয়ের নাম কি, ভুলু? মাসুম নিজের হাসি থামিয়ে বলল। ভুলু? এটা আবার কেমন নাম? কোনো মেয়ের নাম যে এমন হয় আজ জানলাম। হুম, বলু যে মেয়ে, সেটা তোকে কে বললো? রুবেল বিস্ময় ভরা চাহনিতে মাসুমের দিকে তাকিয়ে বলল। মেয়ে নয় মানেটা কি? ভাই, যে বললো আমার সাথে বিয়ে দিবে, তাহলে ভুলু কে? মাসুম হাসতে হাসতে বলল। বলু হলো উৎসব ভাইয়ের কুত্তার নাম। সকালে রুবেলের ঘটনার পর প্রভা সেই যে ক্লাসে গিয়েছে আর বেরোয়নি। নির্ভীককে এখনো একবারের জন্যও দেখেনি সে। নির্ভীক যে ভার্সিটিতে আদৌ এসেছে কিনা সেটাও তার জানা নেই। কিন্তু প্রভা তো নির্ভীককে রুবেলের ব্যাপারটা জানাতে চায়। প্রভা রুবেলের সামনে নিজেকে যতই শক্ত দেখাক না কেন, কিন্তু সে সত্যিই ভয় পেয়েছে। ওর মতো ছেলেদের কোনো বিশ্বাস নেই। অনেক ভাবনা চিন্তা করে প্রভা
অনেক ভাবনা চিন্তা করে প্রভা ক্লাস থেকে বের হলো নির্ভীকের সাথে দেখা করার জন্য। খুঁজতে খুঁজতে প্রভা সোজা ক্যান্টিনে চলে গেল, কেননা নির্ভীক ভার্সিটিতে থাকলে বেশিরভাগ সময় তাকে ক্যান্টিনেই পাওয়া যায়। ক্যান্টিনে গিয়ে দেখলো নির্ভীক ওর বন্ধুদের সাথে বেশ হেসে হেসেই আড্ডা দিচ্ছে। ক্যান্টিনে গিয়ে দেখলো নির্ভীক ওর বন্ধুদের সাথে বেশ হেসে হেসেই আড্ডা দিচ্ছে। প্রভার মনের কোণে যেন একটু অভিমান জমল। সে সকাল থেকে নির্ভীককে খুঁজছে রুবেলের ঘটনাটা বলার জন্য। সকাল থেকে তার সাথে এত কিছু হয়ে গেল, একটা বাজে ছেলে এসে তার সাথে বাজেভাবে কথা বলে হাত ধরে টানাটানিও করে গেল। সে এতক্ষণ ছেলেটার ভয়ে ক্লাস থেকে বের হতে পারছিল না, শুধু অপেক্ষা করেছিল নির্ভীক কখন আসবে। অথচ নির্ভীক অনেকক্ষণ আগেই হয়তো ভার্সিটিতে এসেছে। ওর কানে কি তাহলে এখনো এই কথাটা যায়নি যে প্রভার সাথে একটা ছেলে ক্যান্টিনে দাঁড়িয়ে সবার সামনে অসভ্যতামি করেছে? নিশ্চয়ই যায়নি। এখনো নির্ভীকের কানে এই খবরটা, না হলে একবার নির্ভীক প্রভার সাথে অবশ্যই কথা বলতে আসতো। প্রভা ঠিক করলো সে নিজে গিয়ে রুবেলের কথাটা বলবে। আসসালামু আলাইকুম বড় ভাই, কেমন আছেন? হঠাৎ প্রভার কণ্ঠস্বর পেয়ে নির্ভীক চমকে প্রভার দিকে তাকায়। এতক্ষণে নির্ভীক বিন্দু মাত্র বুঝতে পারেনি যে প্রভা ওর দিকে আসছে। বুঝতে পারলে অনেকক্ষণ আগে এখান থেকে উঠে চলে যেত, কিন্তু যেহেতু এখন প্রভা চলে এসেছে তাই সৌজন্যতার খাতিরে মুখে জোর করে একটা হাসি নিয়ে এসে জবাব দিল। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আজকেও নির্ভীক প্রভাকে জিজ্ঞেস করলো না যে সে কেমন আছে। প্রভা তাই নিজ থেকে আর সে কথা তুলল না, সরাসরি নির্ভীককে বলল। বড় ভাই, আমার আপনার সাথে একটু জরুরি কথা আছে। নির্ভীক হয়তো এটারই ভয় পাচ্ছিল। প্রভা যদি তাকে সরাসরি জিজ্ঞেস করে যে সে কেন প্রভাকে এভাবে ইগনোর করে যাচ্ছে, তাহলে সে হয়তো মিথ্যা বলতে পারবে না। ধরা পড়ে যাবে প্রভার কাছে যে সে সত্যিই প্রভাকে এড়িয়ে যেতে চাইছে। নির্ভীক তাই আজকেও ওর কাজের অজুহাত দেখিয়ে বলল। তোমার সাথে আমি পরে কথা বলছি প্রভা, আসলে আমার একটা খুব জরুরি কাজ পড়ে গেছে, তাই আমি এখন আসি। কথাটা বলে নির্ভীক উঠে চলে যেতে নিলে প্রভা ওর সামনে গিয়ে দাঁড়ালো। প্রভাকে দেখে মনে হচ্ছে ও যে কোনো সময় কেঁদে ফেলবে। এই কান্নাটা রুবেলের ভয় নয়, এই কান্নাটা নির্ভীক তাকে এড়িয়ে যাওয়ার কারণে। এদিকে হঠাৎ করে প্রভার সামনে এসে দাঁড়ানোতে নির্ভীক আজকেও দু কদম পিছিয়ে গেল। প্রভার মুখ দেখে সে এখন নিশ্চিত যে প্রভা তাকে কি বলতে পারে, কিন্তু নির্ভীক কোনোভাবেই দুর্বল হলো না। প্রভার চোখের জল যেখানে নির্ভীকের দুর্বলতার সব থেকে বড় কারণ ছিল, আজ সেখানে তার চোখের জলও নির্ভীককে দুর্বল করতে পারল না। নির্ভীক যথাসম্ভব নিজেকে কঠিন রেখে গম্ভীর গলায় প্রভাকে বলল। এসব কি আচরণ প্রভা? পথ আটকে দাঁড়াচ্ছ কেন? আমি কিন্তু এসব একদম পছন্দ করি না। নির্ভীকের এমন ব্যবহারে প্রভা মনে মনে ভীষণ কষ্ট পেল, কিন্তু তাও সে নির্ভীকের সে কথায় পাত্তা না দিয়ে অনুনয়ের স্বরে বলল। ও বড় ভাই, আপনি আমার সাথে এমন কেন করছেন বলুন তো? আপনি তো আগে আমার সাথে এমন ব্যবহার করতেন না। আপনার এই ব্যবহারে আমার খুব খারাপ লাগছে। বলুন না, আমি কি কোনো ভুল করেছি যার কারণে আপনি আমার উপর রেগে আছেন? আমি তাহলে আপনার কাছে 1000 বার ক্ষমা চাইতেও প্রস্তুত, কিন্তু তাও আমার সাথে কথা বলুন না। ও বড় ভাই, কি হলো? কিছু তো বলুন। প্রভার বলা প্রতিটা কথা যেন নির্ভীকের হৃদয়ে আঘাত করছে। মনে মনে সে নিজেকে ধিক্কার জানাচ্ছে। একটা মেয়ে তার সামনে নিজের সমস্ত অসহায়ত্ব তুলে ধরছে, অথচ সে পাষাণের মতো শুধু সবটা শুনে যাচ্ছে। নির্ভীক উৎসবের কথা বলে যে ওর নাকি হৃদয় নেই, কিন্তু আজ কেন জানি না তার মনে হচ্ছে যে তার নিজেরই হয়তো হৃদয়টা নেই, আর থাকলেও পাথর হয়ে গেছে সেটা। সেই পাথরের বুকেই হয়তো প্রভা ফুল ফুটাতে চেয়েছিল, কিন্তু পাথরের বুকে কি আর ফুল ফুটে? পাথর তো পাথরই হয় না। নির্ভীক প্রভার সমস্ত অসহায়ত্বকে, সমস্ত অনুনয়ের স্বরকে যেন চোখে দেখেও দেখল না, যেন কানে শুনেও শুনল না, এমন ভাব করে বলল। আমি তো তোমাকে বললাম প্রভা যে আমার একটা দরকারি কাজ আছে, আমি তোমার সাথে পরে কথা বলছি। তারপরেও আমি তোমার এই আচরণটার কোনো মানে বুঝতে পারছি না। তোমাকে আমি অন্য মেয়েদের থেকে আলাদা ভেবেছিলাম, কিন্তু তুমিও তো দেখছি বাকি সব মেয়েদের মতোই আচরণ করছো। আমার অ্যাটেনশন পাওয়ার জন্য এখন আমার পথ আটকে দাঁড়াচ্ছ। যে কোনো সময় তো মনে হচ্ছে কেঁদেও ফেলবে। শোনো প্রভা, নিজেকে এতটা অবহেলা করো না যে অন্যরাও সবসময় তোমাকে অবহেলার চোখেই দেখে। নিজের আত্মসম্মানের থেকে বড় কিচ্ছু হতে পারে না। আমি অন্য মেয়েদের থেকে তোমাকে আলাদা ভেবেছিলাম তোমার কাছে তোমার আত্মসম্মানটা অনেক বড়। সেই জন্যই আমি তোমার সাথে ভালোভাবে কথা বলছিলাম, তোমার সাথে মিশছিলাম। কিন্তু এখন তো দেখছি আমার ধারণা পুরোটাই ভুল ছিল। তুমিও বাকি মেয়েদের মতোই আমার অ্যাটেনশন পাওয়ার জন্য নিজের আত্মসম্মানের দিকে নজর দিচ্ছ না। তোমার থেকে এটা মোটেও এক্সপেক্টেড নয় প্রভা। আমি তো আপনার সাথে এত কিছু ভেবে কথা বলি না বড় ভাই। আমি আমার নিজের লোকেদের সাথে যেভাবে কথা বলি
কোনো কিছু না ভেবে আপনার সাথেও সেভাবেই কথা বলি। আর আমি অ্যাটেনশন শিকার না বড় ভাই। আপনি আমার সাথে কথা বলছেন না দেখে খুব কষ্ট হচ্ছিল। সবার সাথে কথা বলার সময় আছে, শুধু আমার সাথে নেই। এটা ভেবেই খুব খারাপ লাগছিল আমার। আসলে আমি তো সব সময় অত কিছু ভেবে কথা বলি না, তাই ভেবেছিলাম হয়তো আমার কোনো কথায় আপনি কষ্ট পেয়েছেন, তাই আগেই ক্ষমা চেয়ে নিয়েছিলাম। আর নিজের লোকের কাছে ক্ষমা চাইলে যে নিজের আত্মসম্মানের কথা ভুলে যাওয়া হয়, এটা আমি বুঝতে পারিনি। আসলে আমি তো আপনার মতো অত কিছু বুঝি না বড় ভাই। আর আপনি আমাকে এক মুহূর্তের মধ্যে অন্য সব মেয়েদের মতো বলে দিলেন যে কিনা আপনার অ্যাটেনশন পেতে চাইছে, তাও আবার নিজের আত্মসম্মানকে বলি দিয়ে। হ্যাঁ বড় ভাই, আমি আপনার অ্যাটেনশন পেতে চাই ঠিকই, কিন্তু সেটা নিজের আত্মসম্মানকে শেষ না করে। আর আজকেও আপনার অ্যাটেনশন পেতে চাইছিলাম, কারণ আপনার সাথে খুব দরকারি একটা কথা ছিল, কিন্তু আমারই ভুল হয়েছে। আমারই বোঝা উচিত ছিল যে আপনার আমার মতো একটা অ্যাটেনশন শিকারের জন্য আপনার সময় নেই। আপনাকে এতদিন অনেক বিরক্ত করেছি বড় ভাই। আসলে আপনাকে দেখলে না খুব নিজের মনে হতো, তাই নিঃসংকোচে নির্দ্বিধায় নিজের সব সমস্যাগুলো বলে দিতাম আপনাকে। মনে হতো আপনি নিশ্চয়ই সেগুলো সমাধান করে দিতে পারবেন। আজ থেকে আর বিরক্ত করব না বড় ভাই। আপনি যদি আমার সাথে কথা বলতে না আসেন, আর আপনার সাথে আমিও কথা বলতে আসবো না বড় ভাই। এই অনুপ্রভা শিকদার যাদেরকে তার একান্ত আপন মনে করে, শুধু তাদের কাছে নিজের আত্মসম্মানটা দেখায় না। কি হবে বলুন নিজের লোকের সামনে আত্মসম্মান দেখিয়ে? যদি তারা আপনার আপন হয়, তাহলে তারা আপনার সম্মানটাই নষ্ট করবে না। আমার কাছে নিজের আত্মসম্মানটা ঠিক কতটা দামি সেটা আপনি আমাকে চিনলে বুঝতে পারতেন বড় ভাই। কিন্তু আফসোস, না আপনি আমাকে চিনেছেন, আর না আপনি আমাকে বুঝতে পারলেন। আসছি বড় ভাই। প্রভা সেখানে আর এক মুহূর্তও দাঁড়ালো না। ভার্সিটি থেকে বেরিয়ে সোজা একটা রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। নির্ভীক কতটা সহজে তাকে অন্য সব মেয়েদের মতো বলে দিল প্রভার নাকি নিজের আত্মসম্মানের দিকে কোনো খেয়ালই নেই। খেয়াল তো ছিল, কিন্তু নিজের ভালোবাসার উপরে সেটাকে প্রাধান্য দেয়নি। যদি দিত তাহলে হয়তো আজ নির্ভীক প্রভাকে এই কথাগুলো বলতে পারতো না। প্রভা সমানে নিজের ওড়না দিয়ে চোখটা মুছে নিচ্ছে। সে মনে মনে ঠিক করেছে যতদিন না নির্ভীক তার সাথে আগে কথা বলতে আসবে, ততদিন প্রভা ওর সাথে আগে কথা বলতে যাবে না। সে যাকে এতটা গুরুত্ব দিচ্ছে তার কাছে তো সে তুচ্ছ। প্রভা ঠিক করলো যে সে আর নিজেকে নির্ভীকের সামনে অসহায় প্রমাণ করবে না। সে এখানে পড়তে এসেছে, চুপচাপ মন দিয়ে শুধু পড়বে, আর কোনো দিকে খেয়াল দেবে না। এই নির্ভীক হয়তো কখনো প্রভার হবেই না। যদি খাওয়া দাওয়া একেবারে বাদ দিয়ে থাকিস তাহলে সেটা পরিষ্কার করে বল। এই 3 বেলা তোকে জোর করে খাওয়াতে পারবো না। আমাকে জোর করে খাওয়াতে পারবি না সেটা বলিস না, বল নিজে না খেয়ে থাকতে পারবি না। কেন? আমি কেন না খেয়ে থাকবো? আমি না খাওয়া পর্যন্ত যে তুইও খাস না সেটা আমি খুব ভালো করে জানি নির্ভয়। জানবি তো, তুই তো এই পৃথিবীর সবকিছু জানিস, তুই তো এই পৃথিবীর সবকিছু বুঝিস, শুধু ওই মেয়েটার মনের অবস্থাটা বুঝতে পারিস না। তুই কার কথা বলছিস আমি ঠিক বুঝতে পারছি না নির্ভয়। তোর মাথার উপর একটা ঠাডা পড়লে আর গালে দুটো চর লাগালেই বুঝতে পারবি যে আমি কার কথা বলছি। ন্যাকামো করা শুরু করছিস? তুই বুঝতে পারছিস না আমি প্রভার কথা বলছি? তুই তো নাদান অবুঝ শিশু, যে আম্মা আম্মা করে ডাকা ছাড়া আর কিছুই পারে না। শালা প্রভা যে তোর প্রেমে কেমনে পড়লো আমি বুঝি না। শালার মধ্যে তো রসকস কিছুই নেই। উনি খালি পাই ওই বালের রাজনীতি করতে, আর ওই হারামি উৎসব কখনকারে কি বাস দিচ্ছে সেটা দেখতে। কথাগুলো এক নাগারে বলে থামল নির্ভয়। নির্ভীকের অভিব্যক্তি ঠিক কি সেটা জানার জন্য ওর দিকে তাকাতেই দেখলো নির্ভীক মেটে মেটে হাসছে। নির্ভয়ের মাথায় যেন এবার রক্ত উঠে গেল। নির্ভয় এগিয়ে গিয়ে একেবারে নির্ভীকের পাশে দাঁড়াতেই নির্ভীক ওর দিকে তাকালো। নির্ভয়ের চোখ দিয়ে যেন আগুন ঝরছে। বিশ্বাস কর নির্ভীক, তোর এই হাসি দেখে আমার ইচ্ছে করছে তোর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিই। শালা বাটপার, শালা হারামি, শালা কুত্তা। এখনো নির্ভীক হেসেই যাচ্ছে। তা দেখে নির্ভয় হুঙ্কার দিয়ে বলল, তুই যদি আর হেসেছিস নির্ভীক, আমি কিন্তু তোর দাঁত ভেঙে দেবো বলে দিলাম।
আরে আমি তো আমার হাসি থামানোর চেষ্টা করছি কিন্তু থামছে না। আচ্ছা তারা আরেকবার চেষ্টা করি। হ্যাঁ, এবার থেমেছে। এখন বল, কি বলবি? নির্ভয় আশ্চর্যান্বিত দৃষ্টিতে নির্ভীকের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তোর কাছে কি সত্যি এসব মজা লাগছে নির্ভীক? তুই কি ওই মেয়েটার ইমোশন বুঝতে পারছিস না, নাকি বুঝেও না বোঝার ভান করছিস? প্রভা না বড্ড ছেলে মানুষ। আজকে ও কেমন করে আমাকে ও বড় ভাই। বলে ডাকছিল, শুনছিলি তুই? কথাটা বলে নির্ভীক আবারও হালকা একটু হাসলো। নির্ভয়ে যেন বিস্ময়ে সব মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। নির্ভীক তো এমন ছেলে না যে অন্যকে কষ্ট দিয়ে নিজে হাসবে। নির্ভীক কি তাহলে প্রভার কষ্টটা ঠিকভাবে উপলব্ধি করতে পারছে না? নির্ভয় প্রশ্নাত্মক দৃষ্টিতে নির্ভীকের দিকে তাকিয়ে বলল, তোর কাছে কি এসব মজা মনে হচ্ছে নির্ভীক? ওই মেয়েটা কাঁদছিল আর তুই হাসছিস ওর কথা মনে করে। আমি যেটা চেয়েছিলাম সেটাই হচ্ছে, তাহলে আমি হাসবো না কেন? আমি তো এটাই চেয়েছিলাম যে প্রভা যাতে আমাকে ঘৃণা করে, ও যেন আমার সাথে আর কথা বলতে না আসে, সেটাই হচ্ছে। তাহলে সমস্যা কোথায় আমার হাসতে? দেখিস নির্ভীক, আজ যেমন তুই ওই মেয়েটাকে কাঁদাচ্ছিস, একদিন যেন তোর নিজেকে এভাবে কাঁদতে না হয় ওর জন্য। আজ ওই মেয়েটা যেমন প্রতিটা মুহূর্তে তোর বলা কয়েকটা কথার জন্য কষ্ট পাচ্ছে, একদিন যেন ওই কথাগুলো আবার তোকে তোর দিকে ফিরে না আসে। একটা কথা মনে রাখিস, এমনটাও কিন্তু হতে পারে যে আজ যাকে তুই কাছে পেয়েও দূরে ঠেলে দিচ্ছিস, একদিন তাকে কাছে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠিস, কিন্তু সে তখন আর তোর কাছে ফিরতে চায় না। তখন তুই প্রভার কষ্টটা উপলব্ধি করতে পারবি। এসবের মাঝে কিন্তু ওই মেয়েটার কোনো দোষ ছিল না। তোর আর তোর শত্রুদের মাঝে ওই নির্দোষ মেয়েটা শুধু কষ্ট পাচ্ছে। প্রকৃতি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, কথাটা মাথায় রাখিস। কথাটা বলে নির্ভয় সেখান থেকে চলে যেতে নিলে নির্ভীক আবার পিছন থেকে ওকে ডেকে বলল। রাতে খাবি না? আমার ক্ষুধা লাগছে। নির্ভয় তেতে উঠে বলল, আগে তুই তোর হাসি থামাবি, তারপর খেতে ডাকিস। এখন খেতে বসে তোর ওই ক্যাবলা মার্কা হাসি আমার সহ্য হবে না। বিকেল থেকেই প্রভার ধুম জ্বর এসেছে। অতিরিক্ত কাতলা অথবা কোনো ব্যাপার নিয়ে মাত্রাতিরিক্ত চিন্তা করলেই প্রভার জ্বর আসে। নির্ভীকের সাথে কথা বলার পর থেকে সেই যে প্রভা কান্না শুরু করেছে তার আর থামার নামই নেই। সৌমি অনেকবার করে জিজ্ঞেস করার পরেও প্রভার কান্নার কারণ জানতে পারেনি। আর নাবার সেদিকে কোনো খেয়াল নেই। সে নিজেই নিজের মতো ফোন চালাতে ব্যস্ত। সৌমি অনেক চেষ্টা করে প্রভাকে একটু ভাত খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছে। কিছুক্ষণ হলো প্রভা একটু ঘুমিয়েছে। বেশ অনেকক্ষণ ধরেই প্রভার ফোনটা বেজে যাচ্ছে। সৌমি খেয়াল করলো যে 3টে নাম্বার থেকে পরপর প্রভার ফোন আসছে। শেষের বার কলটা আসলো তিসানের নাম্বার থেকে। তিসানের নাম্বারটা প্রভার ফোনে টিস্যু বেবি। দিয়ে সেভ করা। সৌমি নামটা দেখে ভাবলো হয়তো প্রভার বয়ফ্রেন্ড ফোন দিয়েছে, তাই সে ভাবলো যে এনাকে জানানোটা দরকার। সৌমি ফোনটা রিসিভ করে একটা সালাম দিল। আসসালামু আলাইকুম। ফোনের ওপাশে হঠাৎ অপরিচিত মেয়ের গলার শুনে একবার স্ক্রিনে তাকিয়ে নাম্বারটা চেক করে নিল তিসান। না, সে তো প্রভার নাম্বারেই ফোন দিয়েছে। তাহলে এটা কার গলা? কে বলছেন আপনি? প্রভা কোথায়? ওর ফোন আপনার কাছে কি করে এলো? আরে ভাইয়া, এক এক করে প্রশ্ন করুন। আমি সৌমি, আর আমি আপনার শালিকা হই। এই মেয়ে, কি আবল তাবল বকছো? তুমি কেন আমার শালিকা হতে যাবে? আজ পর্যন্ত বইয়ের দেখা পেলাম না, আর উনি চলে এসেছেন আমার শালিকা হতে। শক্ক তো? এই, আপনি কে বলুন তো? পকেটমান নাকি? প্রভার ফোনটা চুরি করেছেন? আরে না না ভাইয়া, আমি প্রভার ফোন চুরি করতে যাব কেন? আর আমি সত্যিই আপনার শালিকা হই। তিসান বিরক্ত হয়ে বলল। আবার এক কথা বললে রে। আচ্ছা বলুন তো, আপনি আমার কোন দিকে শালিকা হন? আমি প্রভার ফ্রেন্ড, সাথে রুমমেটও। এখন আমি যেহেতু প্রভার ফ্রেন্ড, তাহলে তো আপনার শালিকা হবই, তাই না? আমি এটা কোন পাগলের পাল্লায় পড়লাম খোদা! এই মেয়ে, তুমি প্রভার ফ্রেন্ড হলে আমার বোন লাগো, শালিকা না। আগে যদি জানতাম যে প্রভা তোমার মতো একটা মেন্টালের সাথে থাকে, তাহলে কবেই গিয়ে ওর থাকার জায়গাটা বদলে দিয়ে আসতাম। তিসানের কথা যেন সৌমির মাথার উপর দিয়ে যাচ্ছে। সৌমির মতে তিসান যদি প্রভার বয়ফ্রেন্ড হচ্ছে, তাহলে ও কিভাবে তিসানের বোন লাগে? সৌমির হঠাৎ করে মনে হলো যে এটা হয়তো প্রভার বয়ফ্রেন্ডই না। সাথে সাথে সৌমি দাঁত দিয়ে জিভ কাটল। মিনমিনে কণ্ঠে তিসানের উদ্দেশ্যে বলল, আপনি প্রভার কি হন? আমি প্রভার ভাই। সৌমি সন্দেহী গলায় বলল, কিন্তু প্রভা যে আমায় বলেছিল ওর নিজের কোনো ভাই বোন নেই।
তাহলে আপনি কোথায় থেকে এলেন? আমি টুপ করে আকাশ থেকে পড়ছি। আল্লাহর বিশেষ কুদরতে আমার জন্ম হয়েছে। ফালতু কথা বলছেন কেন? আপনার কি মনে হয়? আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। ওর নিজের ভাই বোন নাই বলে আমি কি ওর বাকি জাতি গোষ্ঠী সব মরেছে? আমি ওর মামাতো ভাই হই। এবার শান্তি হয়েছে। তো সেটা আগে বললেই হতো, এত পেঁচিয়ে বলার কি আছে? সৌমির কথা শুনে তিসান খেপে গিয়ে বলল, আমি কথা পেঁচিয়েছি না, নিজে যে ফোন দিয়েই শালিকা শালিকা বলা শুরু করেছেন তার বেলায় কিছুই না। আচ্ছা আগে বলেন তো, আপনি নিজেকে আমার শালিকা বলেছিলেন কেন? সৌমি অপরাধী কণ্ঠে বলল, আসলে ভাইয়া, প্রভার ফোনে আপনার নাম্বারটা টিস্যু বেবি নামে সেভ করা। ওই নামের শেষে বেবি দেখে আমি ভেবেছি যে আপনি হয়তো প্রভার মানে ওইটা আর কি। তার ছেড়া। কথাটা শুনে সৌমির রাগ হলো। সৌমির রাগী কণ্ঠে তিসানকে বলল, এই ভাইয়া, তার ছেঁড়া কাকে বলছেন? হ্যাঁ, কাকে আবার? আপনাকে। আচ্ছা আগে বলুন তো, প্রভা কোথায় আর ওর ফোন আপনি কেন ধরেছেন? আসলে প্রভা ঘুমিয়ে পড়েছে। ওর না প্রচুর মাথা ব্যথা করছিল। আ সৌমি আরো কিছু বলতে যাবে তার আগেই তিসান ও ওঠালে বলে দিয়েন যে তিশান ফোন করেছিল। কথাটা বলেই ফোনটা কেটে দিল। এদিকে সৌমির মুখের উপর তিসান ফোনটা কেটে দেওয়ায় সৌমির খুব রাগ হলো তিসানের উপর। মনে মনে সে তিসানকে অসভ্য বেয়াদব বলে আখ্যা দিয়ে দিল যে কিনা মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাই জানেন না। কি বিড়বিড় করছো সৌমি? প্রভার কণ্ঠস্বর পেয়ে সৌমি বিছানার দিকে তাকিয়ে দেখল প্রভার ঘুম ভেঙে গেছে। এখনও জিজ্ঞাসু দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। আরে প্রভা, তুমি এত তাড়াতাড়ি কেন উঠে পড়লে? এই তো একটু আগেই তো ঘুমালে। ঘুমটা হঠাৎ করে ভেঙে গেল গো। আর তুমি এখনো ঘুমাওনি কেন? আমার তো এখনো ঘুম ধরেনি, তাই ভাবলাম তোমার পাশে একটু বসে থাকি, যদি তোমার কিছু দরকার হয়। আচ্ছা দেখি তোমার জ্বরটা কমেছে নাকি। কথাটা বলে সৌমি চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে প্রভার কপালে হাত দিয়ে জ্বর দেখতে লাগলো। না, এখন আর জ্বর নেই। উফ, আমি তো তোমাকে নিয়ে ভয়ই পেয়ে গেছিলাম। প্রভা শোয়া থেকে উঠে বসতে বসতে বলল, আরে এটা তো কিছুই না, আমার এর থেকেও বেশি টেম্পারেচার ওঠে। ওদের কথার মাঝেই প্রভার ফোনটা আবার বেজে উঠল। প্রভার ফোনটা তখনও সৌমির হাতেই ছিল। সৌমি সেটা প্রভাকে দিতে দিতে বলল, দেখো আবার, মনে হয় তোমার ভাই ফোন দিয়েছে। সৌমির কথা শুনে ওর থেকে ফোনটা নিতে নিতে প্রভা বলল, কেউ ফোন করেছিল আমায়? হ্যাঁ, তোমার ভাই তিশান। নামটা শোনার সাথে সাথে প্রভা আতকে উঠে সৌমিকে বলল, তুমি ওকে আমার জ্বরের কথাটা বলেছো সৌমি? বলতে আর দিল কই, অর্ধেক শুনেই তো ভাব দেখিয়ে ফোনটা কেটে দিল। আরে তুমি আগে ফোনটা রিসিভ করো, কেটে যাবে না হলে তো। সৌমির কথা শুনে প্রভা স্ক্রিনে তাকাতেই দেখলো অচেনা নাম্বার থেকে তার কাছে আবারও ফোন এসেছে। ধরতে ধরতেই ফোনটা কেটে গেল। একদিক দিয়ে প্রভা খুশি হলো, একেই তো তার এখন কথা বলতে মন চাইছে না, তার উপর আবার যদি কালকে ছেলেটা হয় তাহলে তো হয়েই গেল। কে ফোন করেছিল প্রভা? জানি না সৌমি, আননোন নাম্বার থেকে কল এসেছিল। এই রাতে 11টার সময় অচেনা নাম্বার থেকে ফোন এসেছিল? কল ব্যাক করবে না? কারো হয়তো দরকার ছিল। না সৌমি, কল ব্যাক করব না। জানো, কাল থেকে একটা ছেলে আমাকে বারবার অচেনা নাম্বার থেকে ফোন করে বিরক্ত করছে। এইটাও যদি ওর নাম্বার হয়, থাক, দরকার নেই। কথাটা বলা শেষ করতেই মুহূর্তের মাঝে প্রভার ফোনটা আবারও বেজে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখলো আগের নাম্বারটা থেকে আবারও কল এসেছে। সৌমি প্রভাকে সাহস দিয়ে বলল, আরে রিসিভ করেই তো দেখো, ফোনেই তো, সামনে তো আর নেই। দেখি না কি বলে, আমিও তো আছি। উল্টাপাল্টা কিছু বললে কয়েকটা গালি দিয়ে ফোন কেটে দেব। সৌমির থেকে কিছুটা সাহস সঞ্চয় করে প্রভা ফোনটা কাঁপা কাঁপা হাতে রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে এলো কালকে সেই কণ্ঠস্বরটা। কেমন আছো প্রভা? কথাটা শুনে প্রভা সৌমির দিকে তাকাতেই সৌমি ওকে জিজ্ঞেস করলো যে কালকে ছেলেটাই কিনা। প্রভা মাথা নাড়িয়ে ইশারায় হ্যাঁ। বোঝাতেই সৌমি প্রভার হাত ধরে ওকে দাঁড় করিয়ে বারান্দায় নিয়ে গিয়ে একটা টুলে প্রভাকে বসিয়ে দিয়ে বারান্দার দরজাটা
এই পাশ থেকে লাগিয়ে দিয়ে নিজেও একটা টুল টেনে প্রভার পাশে বসে পড়ল। প্রভা, ফোনটা স্পিকারে দাও। সৌমির কথাটা শুনে প্রভা ফোনটা স্পিকারে দিল। সাথে সাথেই আবারও রুবেলের কণ্ঠ শোনা গেল। কি হলো জান, কথা বলছো না কেন? তুমি কি রাগ করেছো আমার উপর? একদম বাজে কথা বলবেন না। আমি আপনার ওপর কোন দুঃখে রাগ করতে যাব? আর আপনাকে বলেছি না আপনি আমায় ওই নামে ডাকবেন না। বাংলা কথা কি বুঝেন না? আচ্ছা, এখন থেকে তোমাকে আর জান বলে ডাকবো না, কেমন? এবার থেকে তোমাকে সোনা বলে ডাকবো। কালকে সাবধান করেছিলাম, আজকে সকালে আবারও সাবধান করেছিলাম, তাও আপনার মাথায় কথা যায়নি না। এবার মনে হচ্ছে যে আমাকে আমার মামাদেরকে আপনার কথা জানাতেই হবে। এত তাড়াতাড়ি বাড়িতে সবটা জানাতে চাচ্ছ? আমি তো ভেবেছিলাম আগে নিজেদের মধ্যে একটু আলাপ পরিচয় হয়ে যাক, তারপর বাড়িতে জানাবো। কিন্তু তুমি যখন আগে জানতে চাইছো তাহলে জানাও। আর হ্যাঁ, মামাদেরকে আমার সালাম জানিও। প্রভার রাগে সারা শরীর জ্বলছে। এই ছেলেটা কি চাচ্ছে প্রভা কিছুই বুঝতে পারছে না। এভাবে হুট করে ওর পিছনে পড়ে যাওয়ার মানেটা কি? ভার্সিটিতে এসেছে 1 মাসও হয়নি, তার মাঝে এভাবে বিরক্ত করা শুরু করে দিয়েছে। প্রভা নিজেকে যথাসম্ভব শান্ত রেখে রুবেলকে বলল, দেখুন, আমার কথাটা প্লিজ বোঝার চেষ্টা করুন। আমি আপনাকে পছন্দ করি না। আপনি কেন অযথা আমাকে বিরক্ত করছেন? আমি কঠিন কোনো স্টেপ নিচ্ছি না দেখে এটা ভাববেন না যে আমি নিতেও পারবো না। আমাকে খারাপ হতে বাধ্য করবেন না। এই কথাটা শুনে যেন রুবেলের কণ্ঠস্বরটা হঠাৎ করেই বদলে গেল। এবার তার কণ্ঠটা কেমন যেন হিংস্র শোনালো প্রভার কাছে। তুমিও আমাকে খারাপ হতে বাধ্য করো না প্রভা। আমি যদি চাই এক্ষুনি তোমাকে তোমার বাড়ি থেকে তুলে আনতে পারি। তোমার ডিআইজি মামা কেন, মন্ত্রী আসলেও কিচ্ছু করতে পারবে না আমার। আজ সকালে কি বলেছিলাম মনে নেই? তুমি মনে হয় ঝোপের কথাটা শোনোনি কারো থেকে, তাই না? শুনলে এখন এই গলাবাজি করার সাহস পেতে না। তোমাকে শেষবারের মতো সাবধান করছি, আমার প্রস্তাবে রাজি হয়ে যান, না হলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে প্রভা। প্রভা ভেবেছিল একে হয়তো শান্ত কণ্ঠে বললে বুঝবে, কিন্তু না, এ তো ভালো কথার মানুষই না। একে তো এর ভাষাতেই বোঝাতে হবে। এই তুই কি করবি রে? আমার তো কি ক্ষমতা আছে? আমার ক্ষমতা দেখতে চেয়েও না। এমনভাবে দেখাবো যে কোনোদিন আর কাউকে নিজের মুখ দেখানোর অবস্থায় থাকবে না। একেবারে ছিঁড়ে ফেলে রেখে দেবো ওই ঝোপের মধ্যে। বেঁচে থাকতে নরক যন্ত্রণা দেব। এমন অবস্থা করবো যে তুমি আমার থেকে মৃত্যু ভিক্ষা চাইবে। কি করবি, মেরে ফেলবি তো আমায়? ঠিক আছে, মার। তোর মতো শয়তানকে বিয়ে করার থেকে যে কোনো মেয়ে নিজের মৃত্যুই বেছে নিবে। প্রভার কথাটা শুনে ফোনের ওপাশ থেকে একেবারে গগন কাঁপানো হাসির শব্দ পাওয়া গেল। রুবেলের হাসি দেখে মনে হচ্ছে যে প্রভা মনে হয় কোনো মজার কথা বলেছে তাকে। কিছুক্ষণ পর রুবেল নিজের হাসি থামিয়ে পুনরায় অত্যন্ত হিংস্র গলায় প্রভাকে বলল, তুমি কি ভাবলে আমি তোমাকে মৃত্যু দেব? এতই সহজ নাকি? হ্যাঁ, তোমাকে মৃত্যু দেব, কিন্তু তার আগে তোমাকে একটু কাছে নেব না? আগে তোমাকে একটু কাছে নেব, তারপর। কথাটা শেষ করার আগে প্রভা হুঙ্কার দিয়ে বলে উঠল, এই শয়তান আর একটা কথা বললে তোর জীব আমি টেনে ছিঁড়ে ফেলবো। তার বাচ্চা কোথাকার শয়তান জানোয়ার একটা। মুখ সামলে কথা বলবে। তোমাকে আগেও সাবধান করেছি, আমাকে খারাপ হতে বাধ্য করো না। তোমার কিন্তু কেউ চিহ্ন খুঁজে পাবে না। প্রভা আর কোনো কথা বলল না। সাথে সাথে ফোনটা কেটে দিয়ে নাম্বারটা ব্লক করে দিল। প্রভা সুমির দিকে তাকাতেই দেখলো মেয়েটা ভয়ে একেবারে চুপসে গেছে। প্রভা, আমার তো মনে হচ্ছে না যে এ ফাঁকা হুমকি দিচ্ছে। আমার মনে হয় যে তোমার এই কথাটা বাড়িতে জানানো উচিত। আমি বাড়িতে জানালে বাড়ির কেউ আর আমাকে এখানে থাকতে দেবে না সৌমি। আর আমি এখন এই ভার্সিটি ছেড়ে কিছুতেই যেতে পারবো না। প্রভা, তুমি বুঝতে পারছো না কেন? এই ছেলেটা যে সাংঘাতিক সেটা ওর কথা শুনেই বোঝা যাচ্ছে। তারপরেও সৌমি কথাটা শেষ করার আগেই আবারও একটা অপরিচিত নাম্বার থেকে প্রভার ফোনে কল আসলো। প্রভা এবার আর ফোনটা রিসিভ করলো না। একবার দুইবার করতে করতে একে একে 10 বার ফোন আসলো, কিন্তু তাও প্রভা ফোন রিসিভ করলো না। 11 বারে আর ফোন আসলো না। এবার একটা মেসেজের শব্দ আসলো। প্রভা কাপা কাপা হাতে মেসেজ অপশনে ক্লিক করতেই দেখলো সে অচেনা নাম্বার থেকে মেসেজ এসেছে তার কাছে। মেসেজে গোটা গোটা অক্ষরে লেখা,
কতক্ষণ ফোন রিসিভ না করে থাকবে আর কতক্ষণই বা বাড়িতে বসে থাকবে, বের তো তোমাকে হতেই হবে। আর কি ভেবেছো একটা নাম্বার ব্লক করলেই আমার হাত থেকে বেঁচে যাবে? তুমি একটা নাম্বার ব্লক করবে আর 10টা নাম্বার থেকে তোমার কাছে কল যাবে। এই মেসেজটা পড়া শেষ হতে আরও একবার মেসেজের টুং শব্দ করে উঠল। আবারও সেই একই নাম্বার থেকে মেসেজ এসেছে।